ছোট প্রেস কনফারেন্স, গুরুত্বপূর্ণ অবশ্যই। এবং রাজ্যের নারী শিশু বিকাশ মন্ত্রী, বর্তমানে প্রার্থী আমি, মহিলা, কিছু কথা। আমার সঙ্গে আমার ডান দিকে মাননীয় সাংসদ মহুয়া মৈত্র, বাঁদিকেও মাননীয় সাংসদ প্রতিমা মণ্ডল। আমার মনে হয় এই নিদর্শনটাও যথেষ্ট ভারতীয় জনতা পার্টির জন্য, যারা নারী শক্তি সম্বন্ধে অনেক কথা বলেন, কিন্তু এই নিদর্শনটা, এই উদাহরণটা আপনারা দিতে পারবেন না। এইভাবে তিনজন সশক্তিকরণ, যেটা বলে মহিলা সশক্তিকরণের উদাহরণ। দেখুন, পরিষ্কার কথা, ভারতীয় জনতা পার্টি এবং তার বন্ধু যারা আছেন, গতকালকে যে একটি দেশ বিভাজন, রাজ্য বিভাজন করার জন্য একটা যে বিল এনেছিল, তাতে মুখ থুবড়ে পড়ে গেছে, পরিষ্কার হেরে গেছে। কে হারিয়েছে? তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য ভারতীয় জনতা পার্টির বিরোধী দল কেন্দ্রে যারা রয়েছেন ভারতবর্ষে, তাদেরকে হারিয়ে দিয়েছে। এই হারটা, এই লজ্জাটা ঢেকে রাখতে পারছে না বিজেপি। তাই গতকালকে আমরা দেখলাম প্রধানমন্ত্রী একবারই দূরদর্শনে, যেটা একটা অফিসিয়াল ব্রডকাস্টার, সেখানে তিনি বিভিন্ন বক্তব্য, নারী শক্তি, নারী সম্মান এবং বিরোধীরা যারা রয়েছেন অর্থাৎ আমরা নাকি নারীর পক্ষে যে বিল, সংরক্ষণের বিল আসতে দিইনি। আমাদের শেখাবেন? আপনার আচরণ, আপনি তো আজকেও আছেন বাংলায়। বিজেপি কত মহিলা বিরোধী, কত সত্যি গেল ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে ডেকেছিলেন মনে আছে তো? 2021-এ আপনার মনে নেই? কিন্তু ওই আপনার ডাক, ওই টোন কাটা দিদির পক্ষে, সেটা কিন্তু বাংলার মাটিতে এখনো সেই আওয়াজটা আসে। বাংলার মাটি মানুষ সেটা ভুলতে পারেনি, মনে আছে তো? আমরা ওইটাকে বলবো না যে কিভাবে আপনি ডেকেছিলেন, কারণ তার প্রতিশোধ বাংলা নিজের মেয়েকে চায়, 2021-এ হয়েছে। কিন্তু আপনি আবার নারী শক্তি, নারী সংরক্ষণ বিল নিয়ে এত বলছেন, দরকার কেন? এই যে আমরা তিনজন বসে আছি, সংরক্ষণ প্রয়োজন হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তিনজনকে সেই জায়গা দিয়েছে। রাজনৈতিক পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট, রাজনৈতিক প্রতিনিধিত্ব করার সুযোগ। জিতে এসো, দেশের জন্য লড়ো, বাংলার জন্য লড়ো, সমাজের জন্য লড়ো, মহিলাদের জন্য লড়ো, করে দিয়েছেন তো। আমরা তো মামাটি মানুষের সরকার, লক্ষ্মী ভান্ডার স্কিম কার জন্য? মহিলাদের জন্য। 2,500,000, প্রায় 42 লক্ষ মহিলারা, কোনো রাজনীতি নেই এখানে, কোনো জাত ধর্ম নেই, কোনো ভাষা নেই, তারা পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার। পাচ্ছেন তো? এটার জন্য সংরক্ষণ লাগে না, এটার জন্য দরকার একবারই একটা পজিটিভ একটা ভাবনা চিন্তা, যে সত্যি ভালো করতে চায়। এই বাংলার মাটিতে, যেটা ভারতবর্ষে বিজেপি সরকারও করেনি, বাংলার মাটিতে 2013-তে নারী সশক্তিকরণ জন্য একটা পরিকল্পনা দিদি তৈরি করছে, আর্থিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিক ক্ষেত্রে তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য। তাই তো ত্রিস্তর পঞ্চায়েতে আপনি পাচ্ছেন 50%-এরও বেশি নির্বাচিত মহিলারা। কোথায়? বাংলায়। এটাই তো তার রূপ। তাই আপনি লোকসভা এবং রাজ্যসভা মিলে সবচেয়ে বেশি মহিলা সাংসদ পাচ্ছেন, 40%-এর ঊর্ধ্বে। বিজেপির আছে কি কেউ? আরে আপনি বলছেন তো অনেক কিছু, কিন্তু হচ্ছে না, করছেন না আপনারা। সুতরাং সেই জায়গা আজকে আমরা বলি, আপনি বাংলা এসছেন, আবার নারী শক্তির কথা বলছেন, আবার আমরা নাকি এই সংরক্ষণের বিলের বিরুদ্ধে বলছেন। আসলে এই 62 ভোটের হারটা সত্যি এতটাই অপমানিত হয়েছেন আপনারা। ভারতবর্ষ দেখেছে, ভারতবর্ষ দেখেছে, দেখিয়ে দিয়েছে যে এইটাও করা যায়। ভারতীয় ন্যায় পক্ষে, মহিলাদের পক্ষে আপনারা যে হেরে যেতে পারেন যদি আপনি বিভাজন করেন রাজ্য কিংবা দেশকে, এটা তো মমতা দি পরিষ্কার বলে দিয়েছে। সুতরাং সেই জায়গা থেকে আজকে আপনি কোন সাহসে বাংলার মাটিতে এসে আমাদেরকে ধমকাচ্ছেন? কোন সাহসে আপনি ধমকাচ্ছেন? কোন সাহসে আপনি চমকাচ্ছেন? এগুলোতে পিএম করে না, পাড়ার মস্তান করে। আপনি তো প্রধানমন্ত্রী,
প্রধানমন্ত্রী পিএম আর পাড়ার মোস্তানও পিএম বলে, কোনটা আপনি বেছে নিন তো। আপনি এখানে এসে আমাদের ধমকাচ্ছেন চমকাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধমকাচ্ছেন চমকাচ্ছেন, পাড়ার মস্তান মনে হচ্ছে। চলবে না, বাংলার মাটি এটা গ্রহণ করবে না। আরো অনেক কথা, কারণ আপনি নারীর শক্তির তার উত্থানের জন্য কিছু করেননি, বিভিন্ন উদাহরণ দেব আমরা। মহুয়া মৈত্র বলবেন, তারপর প্রতিমাদি বলবেন। নমস্কার, অনেক ধন্যবাদ। আমি শশীদিকে, প্রতিমাদিও রয়েছেন। আমি খুব সংক্ষিপ্তভাবে বলবো। গত পরশু আমি আর প্রতিমাদি দুজনেই এই ভোটের মধ্যে আমাদের সবাইকে দিল্লিতে খুব এমার্জেন্সি বেসিসে যেতে হয়েছিল। আর আপনারা সেটা দেখলেন যে কিভাবে এই সংবিধান সংশোধনীয় আইনটা যেটা ওরা আনার চেষ্টা করছিল, তাদের দরকার ছিল 2/3 2/3 তো দূরে থাকুক, ওরা ভোট পেয়েছে 298। আর যৌথভাবে সকল বিরোধীরা, তৃণমূল কংগ্রেস তার একদম প্রথম সারিতে ছিল, আমরা ভোট করেছি 230। তার মুখ থুবড়ে পড়লো। তারপরে গতকাল আপনারা প্রধানমন্ত্রীর কান্নাকাটি দেখলেন। ন্যাশনাল, এখন একটা ইলেকশন চলছে, নির্বাচন বিধি লাগু হয়েছে, সেখানে একজন দেশের প্রধানমন্ত্রী একটা বিজেপি লিডারের মতো ন্যাশনাল ব্রডকাস্টারের মধ্যে গিয়ে তিনি কান্নাকাটি করে অকথ্য ভাষায় রাজনৈতিক দলদের গালাগাল দিচ্ছেন, বলছে কিনা আমরা নারী বিরোধী। তো আমি কয়েকটা জিনিস আপনাদের সামনে পেশ করতে চাই। যে এই প্রথম জিনিস যেটা, যে নারী সংরক্ষণের সাথে এই ডিলিমিটেশন বা আপনার এই যে সংসদীয় সংশোধনী বিল, সাংবিধানিক সংশোধনীয় বিলের সাথে কোনো সম্পর্ক নেই। নারী সংরক্ষণ বিল 2023 সালে সেপ্টেম্বর মাসে আমরা সকল দল সর্বসম্মতিক্রমে অলরেডি পাস করে দিয়েছি। আমি নিজে সেই লোকসভায় দাঁড়িয়ে এই বিলে বলেছিলাম, আর সকল বিরোধী পার্টি দাঁড়িয়ে বলেছিল তখন বিজেপিকে যে আপনারা এই নারী সংরক্ষণ বিলটা প্লিজ, আমরা অনুরোধ করছি, এইটা সেন্সাস বা সীমানা নির্ধারণ মানে ডিলিমিটেশনের সাথে আপনারা যুক্ত করবেন না। আপনারা এখনই 33%, 543টা আসনের মধ্যে আপনারা সংরক্ষণ করুন, এবং 2024-এর যে লোকসভা ভোট হতে চলেছে সেটা আপনারা 1/3 রিজার্ভেশন করে করুন। তারা কর্ণপাত করেনি। 2024-এর যখন লোকসভা এলো, তৃণমূল কংগ্রেস কি করলে, তৃণমূল কংগ্রেস প্রায় 38% মহিলা উইদাউট সংরক্ষণ, আমাদের দরকার হয়নি, 38% মহিলা লোকসভায় পাঠিয়েছে। বিজেপি পার্টির কিন্তু নিজের হাতে টিকিট, তারা কজন মহিলাকে পাঠিয়েছেন জানেন? 31 জন পাঠিয়েছেন। 31 জন, সেটা হচ্ছে 13%। আমরা পাঠিয়েছি 38%, ওরা পাঠিয়েছে 13%। 3 বছর হয়ে গেছে, 2023 থেকে 16ই এপ্রিল 2026 এই নারী সংরক্ষণ বিলের নোটিফিকেশন বিজ্ঞপ্তিভুক্ত তারা পর্যন্ত করলো না। 16th এপ্রিল এটার নোটিফিকেশন হলো, এবং তারা একটা ডিলিমিটেশন বিল ব্যাকডোর দিয়ে নারী সংরক্ষণের আড়ালে, আমি তো বললাম যে র্যাপড ইন আ শাড়ি, একটা শাড়ির মধ্যে এটাকে ভাঁজ করে মুড়ে দিয়ে এরা লোকসভায় প্লেস করলো। ওরা কি ভাবলো? ওরা ভাবলো যে বিরোধী পার্টিরা এই শাড়িটা মোড়াটাকে খুলতে ভয় করবে, সবাই ভাববে যে ও মা, আমরা করলে বোধহয় আমাদের গায়ে এই তকমাটা লাগবে যে আমরা নারী বিরোধী, আমরা এটা পাস করে দেব। কিন্তু আমরা অত কাঁচা খেলি না, আমাদের পা, our feet are not made of clay। আমরা নারী সংরক্ষণের পক্ষে, বিজেপি থেকে আমরা লেসন্স নেব না। আর আমরা পরিষ্কার বলে দিয়েছি যে এই যে ডিলিমিটেশন আপনারা আনছেন, এটা অসমভাবে, আনফেয়ারলি উত্তর পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতকে এরা প্রভাবিত করবে, এবং হিন্দি হার্টল্যান্ড স্টেট যেটা বিজেপি যেটাতে শক্তিশালী আছে, সেগুলোকে তারা আরো বাড়িয়ে দিচ্ছে। আপনি যদি নম্বরগুলো দেখেন, তাহলে হিন্দি হার্টল্যান্ড সিটসটা প্রায় 77% বাড়তো। 543টা আসনের মধ্যে তারা আজকের দিনে রয়েছে 38%। যদি এই ডিলিমিটেশনটা হয়ে যেত, বেড়ে চলে যেত 43%। অথচ উত্তর পূর্ব ভারত এবং দক্ষিণ ভারত, তাদের ইনক্রিজটা মোটে 33%। হিন্দি হার্টল্যান্ড ইনক্রিজ 77%, এখানে মোটে 33%। দক্ষিণ ভারতের শেয়ার আজকে
24% আছে, সেটা কমে গিয়ে 20% হয়ে যেত। ইংলিশে একটা কথা আছে জেরি ম্যান্ডারিং। জেরি ম্যান্ডারিংটা কি জানেন? জেরি ম্যান্ডারিং হচ্ছে আসন, লোকসভা আসন বা বিধানসভা আসন বা পঞ্চায়েত আসনের যে সীমানাগুলোকে, সেগুলো ইচ্ছে মতো কেটে ছেড়ে তারা নিজের সুবিধা, নিজের ফায়দা মতো সেফ সিট তৈরি করার জন্য, যেটা আসামে করেছে। যদি এই বিলটা পাস হতো, তাহলে যেটা মমতা দি আজকে বলেছেন, বি.আর. আম্বেদকরের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনকে পায়ের তলে একেবারে পায়ের তলে মাড়াই দিয়ে এরা ভারতবর্ষকে ধ্বংস করে দিত। তাই আমরা ওদের থেকে কোনো লেসন নিতে চাই না। আমরা প্রথম সারির থেকে লড়াই করছি। আমাদের মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের মহিলা মিনিস্টার্স রয়েছে, আর আমি নিজের একজন জেলা সভাপতি যে মহিলা। আমরা জিজ্ঞেস করতে চাই, আরএসএস আপনাদের অর্গানাইজেশনে, সংগঠনে কোনোদিন মহিলা আনতে দেয়? দেয়? আপনারা আমাদের লেকচারবাজি করতে এসেছেন। বিলকিস বানোস রেপিস্টে আপনারা গলায় মালায় দিয়ে তাদেরকে ফেলিসিটেট করেছেন। আপনারা আমাদের এসে বলবেন আমরা নারী সুরক্ষার ফর নাকি অ্যান্টি? ডিলিমিটেশনের সাথে নারী সংরক্ষণ আইনের কোনো সম্পর্ক নেই। আমরা আজকের দিনে বলতে চাই, প্রধানমন্ত্রী, আপনার মিথ্যে কথা আমরা ধরে ফেলেছি। আপনার বুকের পাটা আছে, তো আজকের দিনে আপনি অ্যামেন্ডমেন্ট আনুন। সেন্সাস আর ডিলিমিটেশন থেকে নারী সংরক্ষণকে আপনি ডিলিঙ্ক করুন, আলাদা করুন, এবং আগামীকাল 33% আসন মহিলাদের আপনি দিন। আপনাকে কেউ থামায়নি। থ্যাংক ইউ। মাননীয়া মন্ত্রী মহাশয় শশী পাদাদি এবং আমাদের বর্তমানে প্রার্থী, আমার লোকসভার সহসাথী মহুয়া মৈত্রকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এনাদের দুজনকে ধন্যবাদ, এবং আপনাদের সকলকে যারা মিডিয়া পার্সন রয়েছেন তাদের সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা প্রীতি জানাই, এবং আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের কাছে এসেছেন আমাদের দুটি কথা শোনার জন্য। আপনারা জানেন যে মহুয়া বলেইছে যে দুটো দিন আমাদেরকে ইচ্ছাকৃতভাবে ভারতীয় জনতা পার্টি ভেবেছিল যে এমন কিছু করব যাতে এই যে পশ্চিমবঙ্গে তারা হারবে, তামিলনাড়ুতে হারবে, এবং আরো আগামী দিনে যদি কোনো নির্বাচন হয় যে কোনো রাজ্যে, সেখানে হারবো। তাই এমন একটি বিল নিয়ে আসবো যেটা মহিলাকে সামনে রেখে, এমন একটি বিল নিয়ে আসবো যেটাতে 2029-এ আমাদের আবারও ক্ষমতায় আসতে কোনো অসুবিধা হবে না। আমি নিজে একটা কথা বলি যে where there is a woman there is magic, and I am grateful to be a woman. I must have done something great in another life. সত্যিই আমি কৃতজ্ঞ যে আমি একজন মহিলা, এবং আমি কৃতজ্ঞ যে আমি তপশিলি জাতি পরিবারের মেয়ে। এবং সত্যি বাবা সাহেব আম্বেদকর, তিনি যদি সংবিধান রচনা এমন ভাবে না করতেন, যারা সংবিধানের, কারণ যে বিলটি নিয়ে এসেছে সংবিধান সংশোধন, সেটা নিজের ইচ্ছা মতো করা যায় না। সংবিধানের কোনো ধারাকে সংশোধন করতে গেলে ভোটাভুটির মাধ্যমে জনপ্রতিনিধিদের ভোট দিয়ে সেটাকে পরিবর্তন করতে হয়। সেই অধিকার এবং সেটা সুরক্ষিত করেছেন বাবা সাহেব আম্বেদকর কনস্টিটিউশনের মাধ্যমে। তাই যেদিন দেশ লজ্জায় পড়তে পারত, সেটা বাবা সাহেব সুরক্ষিত করেছে। আমরা ভোট দিয়েছি, তাদেরকে হারিয়েছি। এবং যেটা তারা চাইছে, ওয়ান ইলেকশন, ওয়ান পার্টি, ওয়ান নেশন, তাহলে সেটা ওরা যদি সংখ্যাগরিষ্ঠতা আনে, আগামী দিনে হয়তো তারা সংবিধানটাকেই পাল্টে দেবে। এই যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হলো, এই যে ডেমোক্রেসিকে আমরা রক্ষা করতে পারলাম শুধুমাত্র বাবা সাহেব আম্বেদকরের জন্য। আমি নিজে মহিলা, আমি কারোর মেয়ে, কারোর মা, কারোর বোন, কারোর দিদি। আর যে বিষয়টি নিয়ে বলবো সেটা সত্যিই লজ্জার বিষয়, কিন্তু বলতেই হবে, কারণ আমি যেহেতু জনপ্রতিনিধি। ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, নারী শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টে যত মন্ত্রীরা আছেন সব এখানে আসছেন। বিজেপি শাসিত রাজ্যের যত মুখ্যমন্ত্রীরা আসছেন সব এখানে চলে আসছেন, কারণ পশ্চিমবাংলা সত্যিই খুব ভালো, বেড়ানোর পক্ষে তো ভীষণই ভালো জায়গা। দর্শনীয় মা কালীর মন্দিরে যাচ্ছেন, খুবই ভালো কথা। কিন্তু আমাদেরকে ধমকে চমকে লাভ নেই, কারণ মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল শুধুমাত্র দ্রৌপদীকে অপমান করবার জন্য। 2021-এ তারা এসেছিল মামাটি মানুষের নেত্রী
তখন কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী হয়নি, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। সেই মহিলাকে ও যেভাবে ব্যঙ্গ করেছে, বাংলার মানুষ তার সংস্কৃতিকে রক্ষা করেছে। বাংলার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা সেদিন 2021-এ যে ইসবার 200 পার, তারা দেখিয়ে দিয়েছে মমতাদি ছাড়া আর কেউ নেই। বাংলায় যদি শান্তি, শৃঙ্খলা, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকল মানুষকে সুরক্ষা দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সকল মানুষের ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো যদি রিপোর্ট দেখেন, পরপর 3 বছরই দেখা গিয়েছে পশ্চিমবঙ্গ নারীর সুরক্ষার ক্ষেত্রে পরপর 3 বছর প্রথম স্থান অধিকার করেছে। তাই কেউ যদি এখন ভোটের প্রাক্কালে এসে দাঁড়িয়ে বলে পশ্চিমবঙ্গ নারীদের জন্য সুরক্ষিত নয়, সেটা তাদের মুখে সাজে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নারীর শুধু সুরক্ষা দিতে পিঙ্ক বুথ তৈরি করেছে, যেটা মহিলা দ্বারা পরিচালিত, সেটা সন্ধ্যে 8টা থেকে রাত 2টো পর্যন্ত, এবং মহিলাদের জন্য রাত্রি সাথী নামে একটি তিনি ব্যবস্থা করেছেন, যে ব্যবস্থার মাধ্যমে হেল্পলাইন করেছেন, যেটা 24 ঘন্টা নারীর সুরক্ষা দেবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নারীর উপরে যদি কোনো অন্যায় হয়, অত্যাচার হয়, তার জন্য অপরাজিতা বিল পশ্চিমবঙ্গের বিধানসভায় পাশ করেছেন, এবং সেই বিলটি মহুয়া সহ আমরা সকলে, সুদীপদা সহ সকল আমরা মহিলারা লোকসভা এবং রাজ্যসভার সব সাংসদরা আমরা গিয়েছিলাম মহামান্য বিচার আমাদের রাষ্ট্রপতির কাছে সেদিন সেই বক্তব্যটি তুলে ধরেছিলাম আমি। দল আমাকে সেই সম্মান দিয়েছিল, এবং আমরা বলেছিলাম যে যাদের উপরে, যে নারীর উপরে ধর্ষণ হচ্ছে, তারা যাতে বিচার পায় দ্রুত, তার জন্য এই অপরাজিতা বিল আমাদের বিধানসভায় পাশ হয়েছে। আপনারাও পাশ করে দিন, আপনিও পাশ করুন, কিন্তু সেটা এখনো পড়ে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন ক্ষমতায় এসেছিলেন, তার যে এক, আমি তো বলবো জাদু, তিনি যে শিক্ষা যদি না হয়, তাহলে কোনো জাতি, কোনো দেশ কখনো উন্নতি করতে পারে না। নারীর শিক্ষাকে তিনি প্রথমে তুলে ধরেছেন, তাই কন্যাশ্রী প্রকল্পের মধ্য দিয়ে 1 কোটি মেয়েরই আজ কন্যাশ্রীর মাধ্যমে শিক্ষা লাভ করেছে, তাদের শিক্ষা সম্পূর্ণ করেছে। এবং সেই মেয়েরা যখন বিবাহ যোগ্য হবে, শিক্ষা প্রান্তে এসে, শিক্ষার শেষে রূপশ্রীর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পরিবারকে, অর্থনৈতিক যারা দুরবস্থায় রয়েছে, তাদেরকে সাহায্য করছে। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার আজ this is nothing but a symbol of economic empowerment মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। এবং আপনারা জানেন নোবেল পুরস্কার প্রাপ্ত অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অমর্ত্য সেন বলেছিলেন সেই কোভিডের সময় যে মেয়েদের হাতে, পরিবারের হাতে টাকা দিতে হবে, অর্থের যোগান দিতে হবে, তাহলেই আমরা একটা জায়গায় দাঁড়াতে পারবো, সমাজকে দাঁড়ানোর এবং তাদের উৎসাহ যোগাতে পারবো, বাঁচার অধিকার, লড়াই করার অধিকার দিতে পারবো। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন করেছিলেন। এছাড়া আপনারা জানেন যে যারা আমাদেরকে বলছে নারীর সুরক্ষা দিতে পারি না, আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমায় পাঠিয়েছিলেন, আমি হাতরাসে গিয়েছিলাম। কাকুলিদি ছিলেন মমতা বালা ঠাকুর, রাজ্যসভার সাংসদ, এবং সেখানে একজন এডিএম, তিনি আমার সাথে যে ব্যবহার করেছিলেন, সেই ব্যবহারের পরে সারা দেশ দেখেছিল সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় সেই আমার উপরে অত্যাচার, হাতরাসের মেয়ের উপরে অত্যাচারের কারণে পরের দিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কল্লোলিনী তিলোত্তমা মহানগরীতে মহিলাদের নিয়ে মিছিল করেছিলেন এরই প্রতিবাদে। আপনারা উনাও কুলদীপ সেঙ্গার 16 বছরের একটি মেয়েকে তার উপরে ধর্ষণ করেছে, যার মেয়েটির বাবা জেল হেফাজতে থাকায় তার মৃত্যু হয়েছে। মেয়েটির পরিবার প্রতিদিন মৃত্যুর ভয়ের দিন কাটাচ্ছে, যে কুলদীপ সেঙ্গার যখন আবার রিলিজ হলো, এরা সবাই খুব আনন্দ করলো, ভারতীয় জনতা পার্টিরা তাকে বরণ করে নিল, কিন্তু যাই হোক, আমরা মহামান্য বিচারপতি আবার তাকে নিয়ে গিয়েছে জেলে, সেটা আমরা তার কাছে, এই বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে। এছাড়া আপনারা দেখেছেন অ্যাথলেটিক যারা কুস্তিগির যারা রাস্তায়, দিল্লির রাস্তায় তাদের কিভাবে অপমান করা হয়েছে। তারা কেন অপমানিত হয়েছে? কারণ তারা ভারতের একজন সাংসদ, লোকসভার বৃজভূষণ শরণ সিং, যিনি কুস্তিগির এই ফেডারেশনের যিনি প্রেসিডেন্ট, তারা
ওই মহিলাদের উপরে, কুস্তিগীরদের উপরে অত্যাচার করেছে, সেটা তার প্রতিবাদ করেছে। তিনি কিন্তু তার পুরো টার্মটাই শুধু সাংসদ হিসাবে পালন করেননি, তার ছেলেকেও কিন্তু ভারতীয় জনতা পার্টি টিকিট দিয়েছে, অর্থাৎ নমিনেশন দিয়েছে। এই ভারতীয় জনতা পার্টি বিলকিস বেগমের কথা তো বলেইছে, যাদেরকে মালা পরানো হয়েছে। কাথুয়াতে 8 বছরের একটি মেয়েকে ধর্ষণ করে যাকে মেরে ফেলে দেওয়া হয়েছিল, তাকে যারা ধর্ষণ করেছে, ভারতীয় জনতা পার্টি সেই পরিবারের সাথে দাঁড়ায়নি। যারা পণ্ডিত ব্রাহ্মণ, তাদের পাশে দাঁড়িয়েছে। পণ্ডিত ব্রাহ্মণ বলে কথা নয়, ধর্ষকের পাশে দাঁড়িয়েছে। তাহলে এই ভারতীয় জনতা পার্টি বলবে যে নারীর সুরক্ষায় পশ্চিমবঙ্গের এই অবস্থা? আমরা মনে করি নারীর সুরক্ষা দিতে যদি কেউ পেরে থাকে, নারীর ক্ষমতায়নে যদি কেউ অগ্রণী ভূমিকা নিয়ে থাকে, সে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমরা সর্বদাই, আমরা কখনোই কারোর সঙ্গে কিন্তু এই ডিফারেন্স টানতে চাই না যে আমাদের এটা ওদের ওটাতে, এটা না। কোথাও কোনো নারীর উপরে অত্যাচার হোক সেটা আমরা চাই না, আমাদের দল চায় না, আমাদের সরকার চায় না, আমাদের নেত্রী চায় না। কোনো একটা ঘটনা হলে সেটা নিন্দনীয়, কিন্তু আমাদের সম্পর্কে, পশ্চিমবঙ্গ সম্পর্কে যদি কেউ বলে, তখন তো আমাকে একটু তুলে ধরতে হয় যে আগে তুমি তোমারটা দেখো। কাচের ঘরে বসে তুমি অন্যদিকে ঢিল ছুটতে পারো না। তাই আমার কথাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, এবং এরা যে প্রধানমন্ত্রী যখনই যেখানে যাচ্ছেন তিনি বলছেন অপোজিশন দলকে যেরা रेवड़ी अब रेवड़ी बांट रहा है। तो जो संकल्प पत्र यहाँ पे उन्होंने आके घोषणा किया प्रधानमंत्री और स्वराष्ट्र मंत्री जी ने, तो वो क्या था? उस संकल्प पत्र में वो रेवड़ी नहीं था। तो पश्चिम बंगाल का जनता वो झूठा रेवड़ी का भरपूर मुंह तोड़ जवाब देंगे। ওরা বিহারে বলেছে 10,000 টাকা দিয়েছে, তারপরে আর কিছু করেনি। দিল্লিতে বলেছিল 2,500 টাকা দেবে, কিন্তু ইলেকশনের পরে কিছু করেনি। পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার দেখে মেয়েদের ভোটাধিকার যেমন কেড়েছে এসআইআর এর মাধ্যমে নির্বাচন কমিশনার বানিশ কুমার, কিন্তু এখানেও 3,000 টাকা দেবে বলে এই যে ঝুটো মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে, বাংলার মেয়েরা কিন্তু জানে যে আমার নেত্রী এক। আমায় যদি কেউ দেখে শীত গ্রীষ্ম বর্ষা বটবৃক্ষের মতো যদি কেউ রক্ষা করে থাকে, তৃণমূল কংগ্রেস, মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আমার ভোটাধিকার যারা কেড়েছে এই মহিলারা, আমাদেরকে যিনি রক্ষা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিয়ে, আমার মেয়েকে যিনি পড়িয়েছেন, আমার বাবা মার যারা স্বাস্থ্য সাথীর কার্ডের মাধ্যমে চিকিৎসার সুযোগ করে দিয়েছে আমি পরিবারের, আমি এবারে এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জমানত যত জব্দ হয় তার প্রতিটি ক্যান্ডিডেটের তার ব্যবস্থা করব। আর আগামী দিনে যাতে পশ্চিমবঙ্গে ইলেকশন লড়তে আসার ক্ষেত্রে তাদের বুকে শিহরণ জাগে ভয়ের, সেই ব্যবস্থাও বাংলার মানুষ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার সরকারে আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর ভয় দেখিয়ে চমকে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে লাভ নেই, কারণ তারা মমতাদির সৈনিক। সকলকে আবারও নমস্কার, কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন সকলে। নমস্কার। ঠিক এই উৎস কারণটা বুঝতে পারছি না। শুধু আমরা জানি যে পশ্চিমবাংলা একটি নির্বাচন, সেই নির্বাচনে এখন দেশের প্রধানমন্ত্রীও যেমন আসা যাওয়া, স্বরাষ্ট্রমন্ত্রীর আসা যাওয়া, বর্তমানে কতজন যে মুখ্যমন্ত্রীরা ঘুরে বেড়াচ্ছেন আমাদের বাংলায়, ঘুরছেন, তার সঙ্গে এজেন্সিরাও ঘুরছেন। তা এত এজেন্সি যখন ঘুরছেন আর এত তারা খাওয়ানোর চেষ্টা করছেন আমাদেরকে, সেখানে হঠাৎ আইপ্যাক এজেন্সি নিয়ে এত কৌতূহল কিসের? আইপ্যাক এজেন্সি মানে প্রথমত এটা বেসলেস, আর দ্বিতীয়ত দিদি পরিষ্কার বলে দিচ্ছে এত তো এজেন্সি আপনার, আর এত স্তম্ভগুলোকে আপনারা দুর্বল করে দিয়েছেন বর্তমানে ইলেকশন কমিশন কেউ দেখছে। তাই ডিলিমিটেশন বিল নিয়ে আবার ডিলিমিটেশন কমিশন করতে হবে, সেটাও আবার আরেকটা ইসিআই মতো হতো। তো যাই হোক, তা আমাদের বক্তব্য পরিষ্কার যে প্রথমত এটা বেসলেস, এটার কোনো কারণ নেই। জানি না এটার উৎসটা কি। আবারও ওই যেমন ভারতীয় জনতা পার্টি চিরকালই আমরা দেখেছি একটি রাজনৈতিক লড়াই সত্যি করে রাজনৈতিকভাবে লড়তে পারে না। যত ফেকু আছে সেই ফেকু পদ্ধতি তারা অবলম্বন করে। তার মধ্যে ভিডিও আছে, খবর আছে,
ট্রোল আছে, ট্রোল করতেই থাকবে। আর তারপর এবার দেখছি আইপ্যাক এখানে কাজ করতে, তোমার কি তাতে? আইপ্যাক করলো না করলো না, এবং এই এজেন্সির পিছনে পড়ে আছেন কেন? সুতরাং বক্তব্য এটা, এত তো এজেন্সি আপনার হ্যান্ড হোল্ডিং করছেন, আপনার প্রার্থীকে জেতানোর জন্য আর কত হ্যান্ডিক্যাপ আপনি নেবেন? ফলে এটা নিয়ে কোনো দিদি পরিষ্কার আজকে বলে দিয়েছেন একটা পাবলিক মিটিং এও, যে এত এজেন্সি আছে, এই এজেন্সি নিয়ে আপনাদের দরকার নেই কিছু বলার। দ্বিতীয়ত এর কোনো মানে গ্রাউন্ডস আমরা দেখতে পাচ্ছি না যে কোত্থেকে এই রিউমারটা উঠে এসছে। চলছে, পুরো দমে চলছে, স্টেটমেন্ট করে বলে দিয়েছে দেখুন। পুরো দমে চলছে এইগুলো। মানে যারা রাজনৈতিক ভাবে কোনো তৈরি নেই, কিছু নেই, আর আমরা তো পুরোপুরি মাঠে ময়দানে। 4 তারিখে আসতে হবে তো, দেখুন এত আসা যাওয়া চলছে তো, কেন্দ্রীয় মন্ত্রীদের, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা, এবং অবশ্যই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। এবার কিন্তু 4ঠা মের রেজাল্ট বেরোবে, এবং তারপরে তো আমরা মিষ্টি এবং চা নিয়ে তাদেরকে স্বাগতম জানাবো, তখন কিন্তু হাওয়া হয়ে গেলে হবে না। তাহলে মহুয়া ভাবছিল আমি ঝালমুড়ি খাবো, এখন খিদে পাচ্ছিল, তা আপনার আর প্রধানমন্ত্রী টেস্ট একরকমই, কোনো অসুবিধা নেই। আসতে চলেছে আগামী দিনে, যে কারো কাছে গিয়ে রাজভুড়ি চাইলে মানুষ সেটা দেবেও না। ওর এমন দুর্দিন আসতে চলেছে, আমি সেটা বলে দিচ্ছি। না আসলে না, জানেন তো, দিদি বলেছে 294 সিটে, দিদি বলছেন আমি প্রার্থী, সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী বললেন 294 সিটে বিজেপির আমি প্রার্থী। এক, যখন দিদি লক্ষ্মী ভান্ডার করলেন, সঙ্গে সঙ্গে মাতৃশক্তি ভরসা কার্ড নাকি একটা অন্নপূর্ণা নিয়ে এলো, দিদি 1500 দিচ্ছে তো তুমি 3000 দেবে। যুব সাথী দিদি করেছিলেন ভোটের পূর্বে, ঘোষণার পূর্বে, তাতে বলল বাবা যুবদের আপনি লাইনে দাঁড় করিয়েছে, কত কি বললো, নিজেরা যুব শক্তি, মানে দিদি যা করবে। এবার দিদি মুড়ি খায়, প্রধানমন্ত্রী বলে সে মুড়ি খায়, হ্যাঁ, তাতে যদি আমার একটু জনপ্রিয় হওয়া যায়, দিদির মতো হওয়া যায়, ঠিক আছে, দিদি ওনার আইডল। সব আপনিই জিজ্ঞেস করছেন ওদের দিক। কিন্তু এখানকার বাংলায় কর্মীরা যারা দাঁড়িয়ে, যারা মাছ গলায় নিয়ে প্রচার শুরু করছে। এখন তো আগামী দিন তো কত কিছু গলায় নিয়ে প্রচার করতে হবে, মানুষ কিন্তু তাদের একটা চপ্পলের মালাই পরিয়ে দেবে, তারা মাছের মালা দিয়ে গেলেও যা হোক। কারণ ওরা, মানুষ আলটিমেটলি ওরা ভয় পেয়ে গেছে, কারণ বাস্তবটা কি, যখন মানুষ তো দেখতেই পাচ্ছে, এটা তো প্রমাণ করার কিছু নেই। বাঙালিরা তো অন্যান্য রাজ্যে গিয়ে, আমাদের কত জেলার কত মানুষ বাইরে কাজ করে, তাদের উপর যা অত্যাচার করা হচ্ছে, তাদের রোহিঙ্গা বলা হচ্ছে, বাংলাদেশি বলা হচ্ছে, তাদের পেটানো হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, তাদের ভাষা, তাদের খাবার, তাদের খাদ্য ব্যবহারের উপর অত্যাচার, আক্রমণ করা হচ্ছে। এক মিনিট স্যার, সেখানে দাঁড়িয়ে মানুষকে তো আর বোঝাতে হবে না, মানুষ তো নিজেই বুঝে যাচ্ছে যে বিজেপি এলে তাদের কি অবস্থা হবে। যারা চিত্তরঞ্জন পার্কে, যেই ব্যবসায়িকরা, যেই বাজারের মানুষেরা গিয়ে কালী মাতার মন্দিরটা তো নির্মাণ করেছেন, তাদেরকে গিয়ে বলছে ইহা পে মন্দির হ্যায়, ইহা পে মচ্ছি নেই বেচ সকতা হ্যায়। যেখানে বিহারের মুখ্যমন্ত্রী বলছে মাছ খাওয়া বন্ধ, প্রধানমন্ত্রী নিজেই তেজস্বীর একটা ছবি দিয়ে বলেছিল যে এই মাসে নাকি ও দেখো কিরকম ও মাছ খাচ্ছে। কোন মাসে কোন দিনে মাছ মাংস খাবো সেটা কি তাদের পারমিশন নিয়ে খেতে হবে? এটা বাঙালি বুঝে গিয়েছে, এখন তারা বইয়ে করছে। এটা একদিন বলেছিল না দ্যাট ওদের জন্য সামথিং ইজ ইয়াম্মি সামওয়্যার এন্ড সামথিং ইজ মাম্মি সামওয়্যার, ঠিক সেই অবস্থা ওদের এখন। আগামী আগামী যে জায়গায় মাছকে নিয়ে বলছে বাঙালিরা খেতে পারে না, আর এখন মাছ গলায় নিয়ে প্রচার করছে। এগুলো সব ভাওতাবাজি, সব দেখা আছে সাহেব। হয়ে গেছে। বাস চলো। He's giving all the questions. একটা এজেন্সির দিকে তোমাদের এত নজর করে ভয় লাগানো চলছে কেন? কিন্তু তার পাশাপাশি উনি এটাও বলেছেন যে যদি ওদের চাকরি চলে যায় আমরা চাকরির ব্যবস্থা করব। মানে সেক্ষেত্রে আপনাদের বক্তব্য যে ওরা আমাদের সাথে রয়েছে, আমার মুখ্যমন্ত্রী এবং বক্তব্য রাখছেন, তার পরিপ্রেক্ষিতে না না, আমার বক্তব্য যে আপনার বা এত প্রশ্ন কিসের আইপ্যাক নিয়ে, ওটা একটি পলিটিক্যাল কনসালটেন্ট, তো অসুবিধাটা কোথায়? তা আপনাদের বা এত প্রশ্ন কেন, এটাই আমি ভাবছি। আইপ্যাকও তো কোনো অফিস
অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি। তো নিশ্চয় যখন দেবে তখন তখন আপনারা দেবে, ক্ল্যারিটি আপনি পাবেন। দেখবেন। আমাদের তো অফিসিয়াল স্টেটমেন্ট অভিষেক ব্যানার্জি এখন তো দিয়ে কাজ দিয়েছে, করছে। তার উপরে আপনারা কি প্রশ্ন করছে? আমাদের অফিসিয়াল স্টেটমেন্ট বেরিয়ে গেছে, আপনাদের আর সামনে কেউ রয়েছে। কোনো গুজব ছড়াবে, তারপর আপনি সবাইকার কাজ ফেলে এখন অফিসিয়াল স্টেটমেন্ট দিতে হবে নাকি? দিতে হবে। আদিবাসী আবেগ নিয়ে তিনি আবার কটাক্ষ করছেন, সেখানে রাষ্ট্রপতির অপমানের কোনো প্রসঙ্গ টেনে আনছে। সেটা আমি আদিবাসী মহিলা, আমি হ্যাঁ বলেন, ভালো করে বলেন, আচ্ছা করে বলেন। প্রধানমন্ত্রী তপশিলি জাতি উপজাতি এরা বলে দলিত। প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পরে বাবা সাহেব আম্বেদকরের মূর্তিকে প্রধানমন্ত্রীর সংসদের প্রধান যে দরজা সেখানে যেটা ছিল সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে আস্তাকুড়ে অন্ধকারে রেখেছে। অর্থাৎ বাবা সাহেব আম্বেদকরকে এরাই হত্যা করেছে। এবং সংবিধানকে যদি অপমান করে থাকে ভারতীয় জনতা পার্টি করেছে। ভারতবর্ষের রাষ্ট্রপতি এরা বানায়, ভোট নেওয়ার জন্য বানায়। তাকে দেখেছেন যে আমাদের সংসদের সর্বোচ্চ পদে কে থাকে? রাষ্ট্রপতি। কারণ তিনি তো সামান করেন যখনই কোনো সেশন শুরু হয়, তার নির্দেশে আমরা যাই। তিনি, তার এত বড় ক্ষমতা, কিন্তু সেই সর্বোচ্চ ক্ষমতায় থেকে যখনই পার্লামেন্টের উদ্বোধন হলো তাকে বলা হয়নি। কারণ কি? অন্য জায়গার ব্রাহ্মণ পণ্ডিতরা আসবে না, তিনি রাম মন্দির কে না আমন্ত্রণ পায়নি? ফিল্ম স্টার গায়িকা থেকে আরম্ভ করে যত রাজনৈতিক ব্যক্তি, কাকে আমন্ত্রণ জানানো হয়নি? রামনাথ কোবিন্দ, যিনি ফর্মার প্রেসিডেন্ট ছিলেন, আর আমাদের বর্তমান প্রেসিডেন্ট। তার কারণ কি? তিনি মন্দির প্রাঙ্গণে তার পা রাখা যাবে না, কারণ তিনি দলিত পরিবারের, তিনি অস্পৃশ্য। তাহলে এই ভারতীয় জনতা পার্টি এরা যদি বলে যে আমাদের পশ্চিমবঙ্গ দলিতদের, দেখেন আমাদের রাজ্যে এসব নেই। সদ্গতি সিনেমাটা দেখুন, সেখানে যে সত্যজিৎ রায়ের সদ্গতি সিনেমায় যে দেখেছেন সেটা অন্য রাজ্যে হয়। পশ্চিমবঙ্গে কিন্তু দলিত বলে কোনো কথা আমরা কোনোদিন শুনিনি, অস্পৃশ্য কথা আমরা শুনিনি। আর মামাটি মানুষ তপশিলি বন্ধু করেছে, তপশিলি মানুষদেরকে তপশিলি বন্ধু করেছে, তপশিলি উপজাতিদের জয় জোহার করেছে। আর লোকসভায় দেখুন 3 জন মহিলা তপশিলি জাতি পরিবারের আমরা সাংসদ, 3 জন ছেলে তপশিলি জাতি, 1 জন এসটি। যদি সম্মান কেউ দিয়ে থাকে, এবং ইভেন রাজ্যসভাতে যেখানে করার দরকারও নেই, কিন্তু তৃণমূল কংগ্রেসই রাজ্যসভাতে কিন্তু তপশিলি জাতি পরিবারের লোক। কাদেরকে শেখায়? মমতা ব্যানার্জি একটা শিক্ষণীয় বস্তু, তার কাছ থেকে শিখুক যে কি কি করলে দেশের জন্য ভালো হবে। আর আমার রাজ্যে এসেছে, আমাদের রাজ্যের সংস্কৃতি জানে না, মাছ ভাতের কথা বলেই তো বললো যে রে কি বোকামি করে ফেলেছি, বাঙালি মানে মাছে ভাতে বাঙালি। তাদের বলবো, তাহলে তো একটাও ভোট পাবো না। এখন দেখুন তারাই ক্যান্ডিডেটরা মাছ নিয়ে নিয়ে হাতে হাতে সব চলেছে, গায়ের মধ্যে গন্ধ নিয়ে সব লোকের বাড়িতে। এসব করে চলবে না, এটা ভাবে বাংলা জেতা যাবে না, এটা ওদের পরিষ্কার করে বলে দিন। মামাটি মানুষের নেত্রী আমি বলেছি যে মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রতিনিধি, তিনি মুখ্যমন্ত্রী, দলের নন। তিনি পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের প্রতিনিধি, সকলকে দেখার দায়িত্ব তার। তিনিই দেখছেন, আগামী দিনে তিনিই দেখবেন। What is asking? আর কারোর প্রশ্ন নেই ওনাকে? সমবেত প্রশ্ন। So why don't Please you? do. He is one of your own. He is one of your own. You sort it out. I mean, I will take your question. Tell us your question. Yeah. 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 As DMK as well. You had to step away from the campaign. Right. While you were away, they raided police officers, they raided your candidate in Raj Behari. This IPAC thing is also playing out.
You have something to say about the timing of this session? Oh, of course, see, everything that they do is by Machiavellian design. Everything that they do. We just finished on the 14th, Kavi Shisholo, I think on the 14th or something, just 4th of April or 6th of April, the session finished. They could, 2nd of April, the session finished. They could have easily added it on. We had a very long session. They had nothing to discuss in that session, by the way. Nothing to discuss. So they could have easily tagged it on. They made this special session purposefully without discussing with anybody, knowing fully well that two of the most important opposition parties, the second largest and the third largest, the Trinamool and the DMK, were going to the polls. And they made this special session, and they know that they need a 2/3 constitutional amendment. So the timing was just to inconvenience us. A. B. That's why they didn't think, now they got their numbers wrong. They were quite sure that some of us wouldn't show up and there'd be a large number of walkouts or abstentions or something like that. That's how I think their math got messed up as well. It's going on since morning, past 2-3 days. Your Rajbari candidate also. See, we have all, this is the Rojka. I was candidate in 2024. During the election, my office was raided. So this is, we don't call it the enforcement directorate. We call it the extortionate department. The extortion department. They'll come to you, they will raid you, then they will tell you in the evening, if you come to BJP, the only way to get out of this case is join BJP. 23 out of 25 opposition leaders who walked over to BJP have had their cases cleared out. What are you talking? This is an extortion department of the BJP. Like they have EC, which is their left hand. They have ED, which is their right hand. They can only function through these two hands. So it's okay. We are fully prepared for all this. Don't worry. Every election we face it and we come out sailing. Your party have cleared your state. Yes. Now, what triggered spade circulating? How can we ask? Are you going to ask the troll Amish? Do I have to ask every Malpua, Rasmalai what goes on in his brain? Why he spends morning to night spreading fake news? That's not our problem. That's their problem. Yes. Thank you. কি ন্যাশনাল লাইব্রেরিতে উনি ডক্টর বি আর আম্বেদকরের জন্মবার্ষিকীতে গেছিলেন এবং সেখানে ওনার সম্বন্ধে বলতে গিয়ে তিনি দুটো বিষয় উল্লেখ করেছেন, কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে। প্রথমত উনি বলছেন যে গত 10 বছরে সারা বিশ্বে অর্থনৈতিক দিক থেকে, অর্থনৈতিক অগ্রগতির দিক থেকে ভারতবর্ষ 11 নম্বরে পৌঁছে গিয়েছিল, কিন্তু 2014 পর থেকে এখনো পর্যন্ত সেই অগ্রগতিটা কিন্তু একেবারে 4 নম্বরে চলে এসেছে পজিশন, এবং একটা পরিবেশ পরিকাঠামো তৈরি করা হচ্ছে। এটা একটা বলেছেন উনি, কোনো রাজনৈতিক দল মানে ভারতবর্ষের হ্যাঁ উন্নতি হয়েছে, প্রথমে শ্রেষ্ঠ স্থানে ছিল, তারপর 11 11 ছিল, পিছিয়ে আচ্ছা, ছিল, এখন 4 নম্বরে চলে এসেছে। তারপর প্রথমত এটা একটা বলেছেন। আর তো দ্বিতীয়ত- অসুবিধাটা কোথায়, মানে আপনার কি? না, সেক্ষেত্রে উনি যেটা বলতে চাইছেন যে 2014 পর থেকে এটা হচ্ছে এবং একটা সরকার একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে, সেক্ষেত্রে হচ্ছে এটা। দেখুন, মহামান্য রাজ্যপালের চেয়ারকে আমরা সম্মান দিই, কিন্তু আমার মনে হয় এই প্রশ্নগুলো যারা দেশের অর্থনীতি নিয়ে তারা বিশেষজ্ঞ যারা আছেন, তারা বিগত দিনগুলোতে যেভাবে বলেছেন তাতে কিন্তু ঠিক যেমন উনি বলেছেন তার উল্টো দিকটাও বলেছেন। সুতরাং এই 5 ট্রিলিয়ন ইকোনমি কোথায় দেশ দেখলো? এইগুলো সব আবারও বলি রেটরিক, মানে এগুলো বলছেন কিন্তু আপনার বাস্তব অভিজ্ঞতাটা খুব করুণ। মানুষ কষ্টে আছে। একটা সিম্পল গ্যাসের দামটা কি হবে? গ্যাসের দাম নিয়ে বিজেপির বক্তব্যটা কি? আমরা ওয়েস্ট এশিয়াতে একটা ক্রাইসিস হচ্ছে, আমাদের কোনো প্রস্তুতি নেই। তো আমরা চাই মানুষের আসল বিষয়গুলো, পেট্রোল ডিজেল কেরোসিন তো দামগুলো কমলো না, ফুড ইনফ্লেশন, মার্কেট ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব, প্রচুর সমস্যা রয়েছে। তো এই সমস্যাগুলো চর্চা হোক, উনিও একটু বলুক, কিন্তু এই যে ধাপে ধাপে মানে এগোচ্ছি আমরা ইত্যাদি যে হচ্ছে, তাহলে পরে তার যে একটা প্রভাব পড়বে, হ্যাঁ অনেক চাকরি হবে, 2 কোটি চাকরিটা হবে, সেটা 2 কোটি না হয় 15 লক্ষ হয়নি, এই সবটার তো উপর প্রভাব পড়ে, সেটাই আমাদের বক্তব্য। আজকে বাস। খবর জুড়ে ইডিটেড ছবি আমরা যখন দেখছি, হয়ে গেল তো। হাসিনা